আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুমকি 11 দলীয় জোটের। আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে ইমাম পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রম চালু করল সরকার। পূরণ হলো নির্বাচনের আরেক প্রতিশ্রুতি, নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অঙ্গীকার। ঈদ উদযাপনে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে। বাস ট্রেনে নেই বাড়তি চাপ, কোনো অবস্থাতেই যাত্রী ভোগান্তি মানা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। মধ্যপ্রাচ্যে ভয়াবহ রূপ নিচ্ছে তেল যুদ্ধ। আবুধাবি এবং দুবাইয়ের বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের। হরমুজ যুদ্ধজাহাজ পাঠাবে অনেক দেশ, দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে 29 মার্চ থেকে। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় 30 দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনেই নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশ। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল 15 সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর 29 মার্চ থেকে আবারও বসবে সংসদ। চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটার উপর যে ইয়েগুলো হয়েছে, এগুলো আলোচনা 133টি যে অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতাতে যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে 50 ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। দেশের প্রায় 6000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সম্মানী গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারে যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের কথা জানান। চার্চের আইন ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তি
ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন, বাড়তি চাপ এড়াতে আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্য এই সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। ইরান প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি এবং দুবাইয়ের কৌশলগত বন্দর এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এসব এলাকার মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরানি বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাজ্য, চীন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ যুদ্ধ জাহাজ পাঠাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর উপকূল জুড়ে হামলা চালিয়ে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এর আগে যুদ্ধের 15তম দিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের প্রায় 90% জ্বালানি রফতানি টার্মিনাল, কার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। বাংলাদেশের এভিয়েশন এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ATJFB এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন 10 জন নারী। এভিয়েশন এবং পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসর। শনিবার রাজধানীর আল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লা। তিনি বলেন, এই খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমান বন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে নারীরা হবে উন্নয়নের সমান অংশীদার এবং বিমান ও পর্যটন শিল্পে দেশের অর্থনৈতিক অগ্রগতি অন্যতম চালিকা শক্তি হয়ে উঠবে।